সরকারের যে 2 মাস অর্থাৎ 60 দিনে 60টি প্রতিশ্রুতির বাস্তবায়ন, তার মধ্যে উল্লেখযোগ্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কর্মসংস্থান, জ্বালানি নিয়ন্ত্রণ সহ নানা উদ্যোগই আছে। এখন বিরোধী পক্ষের যেটি কথা যে এটি আসলে অনেক ক্ষেত্রেই খুব পপুলিস্ট কিছু পদক্ষেপ, যেটি তার নির্বাচনী ইশতেহারে ছিল সেটি পূরণ করছে, তারা এটি বলছে। এর পেছনে আসলে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, স্পিরিট, জুলাই সনদ বাস্তবায়ন, সেখান থেকে সরকার অনেকটা দূরে সরে গেছে। আপনি কি বলবেন? ধন্যবাদ বিজনদা, আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপর বিজ্ঞ আলোচক রহিন হোসেন প্রিন্স। ধরুন, আমরা দীর্ঘ সময় ধরে আমরা শুনে আসছিলাম যে আলোচকদের কাছে যে রাজনৈতিক দলের সবচেয়ে অবহেলিত দলিলের নাম হচ্ছে নির্বাচনী ইশতেহার। এটা নির্বাচনের পরে আর কেউ মেলে দেখে না। তো এখন তারেক রহমান কি করছেন, উনি ধরুন প্রথমেই ফ্যামিলি কার্ড শুরু করলেন, এটা তার ইশতেহার। তারপরে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী, এটা তার ইশতেহার। তারপরে ক্রীড়াবিদরা যেন কোনো দলে, রাজনৈতিক দলে যোগ না দেয় এবং এদেরকে প্রয়োজনীয় একটা ভাতা এবং কার্ড এটা দেওয়া, এটা করেছেন। খাল খনন, বৃক্ষরোপণ, এটা, এবং সর্বশেষ এই যে কৃষক কার্ড যেটা ইন্ট্রোডিউস করলেন। তো এখন এটা পপুলিস্ট। এখন আমি আপনাকে বলছি যে আপনার মনে আছে কিনা যে এর মধ্যে আরও বলা হচ্ছে যে কয়েকটা, যে ধরুন 35 মেগাওয়াট বিদ্যুৎ বিকল্প থেকে এটা জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে। জ্বালানি ম্যানেজমেন্ট আমি দেখে আসলাম আসার আগে, আপনার এখানে আসার আগে, যে সাউথ এশিয়াতে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশে সবচেয়ে কম। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, এটাকে বিবেচনায় সব দিক থেকে বাংলাদেশে তেলের দাম কম, এবং বাংলাদেশে তেলের দাম কিন্তু বাড়ায় না, এই জন্য প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করছে, এবং এটা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। তো আমি এই প্রথম দেখলাম পেট্রোল পাম্পের মালিকরা আবার সাধুবাদও জানিয়েছে। আমি এই প্রথম, যদিও বিরোধী পক্ষ বলছে বিশ্বের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের দাম যখন কমছে আমরা তখন বাড়ালাম, এই অভিযোগও আছে আর কি। তো আমি তো দেখলাম যে এই প্রায় আজকে এতদিন 1.5 মাসের বেশি হলো, তো 1 মার্চ থেকে যুদ্ধটা শুরু হয়েছে। 1 মার্চ থেকে যদি শুরু হয়, 11 দিনের মাথায়, গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার 11 দিনের মাথায়, তো ভর্তুকি দিয়ে তো দেখা হচ্ছে যে যাতে সমস্ত প্যারামিটার চেঞ্জ না হয়, যে তেলের মূল্য বাড়ানোর সাথে সাথে বিভিন্ন সমস্ত যাতায়াত ভাড়া বেড়ে যায়, নিত্যপণ্য জিনিসের দাম বেড়ে যায়, এবং এই যে বাড়ে এগুলো আর কমানো যায় না পরে। ঠিক এই জন্য গভর্নমেন্ট চাচ্ছিলেন যে এটা যাতে না বাড়িয়ে যাতে ম্যানেজ করা যায়। তো এখন দেখা যাক না যে বাড়ানোর পরে পরিস্থিতিটা কি দাঁড়ায়। তবে আমি মনে করব যে শুধু জামায়াতে ইসলামী তো আর রাজনৈতিক দল না, বাংলাদেশে আরও রাজনৈতিক দল আছে। সেইখানে তারা যদি এখন কে মজুদ থেকে তেল নিয়ে আসেন, এদেরকে জনগণ ইচ্ছা করলে ধরতে পারে একটা। আরেকটা হচ্ছে যে আমরা, সেটা কি আসলে জনগণের উপরই দায় দেওয়া যাবে নাকি, মানে আপনি যদি খুব সাধারণভাবে, আমি ধরেন খুব ইনডেপথ গেলাম না, আপনি যদি ঢাকা শহরের অবস্থাটা দেখেন, আমরা তো ঢাকা শহরে যারা চলাচল করছি, এখন ঢাকা শহর এক ধরনের পেট্রোল পাম্প কেন্দ্রিক, রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে আছে এবং মানুষের দীর্ঘ যে ভোগান্তি, আমরা সারাদিনে আজকে সংবাদে দেখাচ্ছিলাম যে কোথাও কোথাও 10 ঘন্টা 12 ঘন্টা তারপরেও তেল পাচ্ছে না। মানে আমার কথা হলো, এটা মানে যুদ্ধের একটা প্রভাব তো আছেই, কিন্তু সরকার বারবার বলছে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, সবই আছে, তাহলে এটা ম্যানেজ করা যাচ্ছে না কেন? বিজনদা, এখানে যে কথাটা আমিও খোলাসা করে বলছি না, প্রিন্স ভাইও বলবেন না, আপনিও বলতেছেন না, গভর্নমেন্টও বলতেছে না, এখানে জ্বালানি তেল, অকটেন এবং পেট্রোলের ইউজার কত? 6% আর 6.3%, খুবই কম। তো এই কয়টা মানুষ, এই 12%ই তো গঞ্জামটা। এই যে আমরা যে রাস্তায় লাইন দেখি, ডিজেল নেওয়ার লোকের লাইন না, কিন্তু এটা
পেট্রোল নেওয়ার লোকের লাইন। তো এটা আপনি কি মনে করেন না এখানে ফেব্রিকেশন থাকতে পারে? এখানে একেবারেই যে এখানে যে কিছুটা তৈরি করা ক্রাইসিস, এটা কি বলা যেতে পারে? কারা কারা তৈরি করলো সেটাও তো জানা দরকার। আপনি আমি যা গভর্নমেন্টের আমার কাছে আরো আগে আসছিল বিষয়টা যে যেটা রেশনিং কার্ডের মতো করে দেওয়া হোক, তিনি যে কোনো পাম্প থেকেই নেন, দিনে একবার ফুয়েল পাস, যেটা ফুয়েল পাস, সেটিও খুব ঢাকার বাইরে হলেও ঢাকায় খুব যে হচ্ছে। তো এই জন্য আমি এখন বলছি একই লোক যে বারবার লাইনে দাঁড়াচ্ছে না। আপনি জানেন কিনা যে আমি বসুন্ধরায় আমাদের এই আগে নির্বাচনের আগে কিছু লোক প্রিন্স ভাই এদের খপ্পরে পড়ছেন কিনা, বলতে স্যার আমার বাড়ি, রিক্সা ওঠার পরে বলতে যে স্যার আমার বাড়ি অমুক জেলায় অমুক জায়গায়, আমাদের এখানে এবার দাঁড়িপাল্লার ভীষণ জোর। তো আমি সে কয়েকবার কথা বলছে, তা আমি শুনে তো আমি জিজ্ঞেস করলাম বাসার সামনে নামার পরে যে ভাড়াটা না নিলে হয় না? কেন স্যার? আমি কি এই যে এতটি কথা বললেন দাঁড়িপাল্লার ভীষণ জোর, এটা জন্য কত পাবেন? বলছে স্যার ওতে কি আর চলবে, 500 টাকা দিবে। তো কিভাবে? বলে যে যেখান থেকে উঠাই আর যেখানে নামাই এই জায়গাটা মুখস্থ রাখি অথবা লিখে রাখি, আর ওইটা সন্ধ্যার পরে রিপোর্ট করলে 500 টাকা দেবে। তো এখন আমি তো বলতাম যে বিএনপি হচ্ছে একটা মাস পলিটিক্যাল পার্টি, তো গণসংগঠন। কমিউনিস্ট পার্টি আমার তো মনে হয় না যে ক্যাডার বেসড একটা সংগঠন। কমিউনিস্ট পার্টি ছোটবেলা থেকে জানি কমিউনিস্ট পার্টি এই আইডিয়াটা তো অ্যাপ্লাই করে নাই, করে নাই। তো আমি আপনার বলি যারা 500 টাকা দিয়ে রিক্সাওয়ালাকে 500 টাকা দেয় যে যাত্রী এতজনকে এইটা বলবা, তো এদের পক্ষে কি ম্যানিপুলেশন সম্ভব না? সম্ভব। তো আমি মনে করছি যে তারেক রহমান, আমরা এটা বলা বলি করছি না, এই জন্য তারেক রহমান বলছেন যে আপনি দেখবেন যে আপনারাও প্রচার করছেন যে একটা যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কথা বলার দরকার নাই, আর কোনো কথাই বলার দরকার নেই যেটা দিয়ে শত্রুতা তৈরি হয়, শত্রু ভাপান্ন একটা পরিস্থিতি তৈরি হয়। তো এই জন্য আমি এখন এটা এইভাবে বললাম না, তবে ম্যানিপুলেশনের সম্ভাবনা আছে।